আসসালামু আলাইকুম। দর্শক মন্ডলী, আজকের হোয়াটসঅ্যাপ সাকসেসে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের অতিথি বাংলাদেশের এমন একজন তরুণ গবেষক, যিনি বিদেশে তার গবেষণার জন্য প্রশংসিত হয়েছেন শুধু না, আর রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তার একটা সাম্প্রতিক গবেষণার ফল নিয়ে। আর সেটা নিয়ে তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো, কিন্তু তার আগে তার সম্পর্কে কিছুটা জেনে আসি। তন্ময় সরকার পিয়াস বুয়েটের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে কৃতিত্বের সাথে তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করে ঢাকার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে যোগ দেন শিক্ষক হিসেবে। এরপর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার দ্বিতীয় বৃহত্তম পাবলিক ইউনিভার্সিটি ভার্জিনিয়া টেক থেকে মাস্টার্স সম্পন্নের পর সেখানেই যোগ দেন পিএইচডি করার জন্য। 2025 গ্রীষ্মেই তার পিএইচডি শেষ হওয়ার কথা। তবে ইতোমধ্যেই তার গবেষণার কিছু ফল খ্যাতিমান কমিউনিকেশন মেডিসিন জার্নালে প্রকাশিত হয় এবং ব্যাপক সাড়া ফেলে। আর সবচেয়ে আনন্দের একটি খবর হলো, তন্ময় সরকার পিয়াস একজন অত্যন্ত নিবেদিত প্রাণ কোয়ান্টিয়ার, কোয়ান্টাম ফাউন্ডেশনের তরুণ স্বেচ্ছাসেবী। তিনি বুয়েট মেডিটেশন ক্লাবের সভাপতি ছিলেন। সেই সাথে ফাউন্ডেশনের শাহবাগ কার্যালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করেছেন। তার মা কৃষ্ণারানী মণ্ডলও ফাউন্ডেশনের রাজশাহী সেন্টারের একজন নিবেদিত প্রাণ আর্ডেন্টিয়ার। আজকের হোয়াটসঅ্যাপ সাকসেসে আমরা তন্ময় সরকার পিয়াসের সাথে কথা বলছি। পিয়াস এখন ভার্জিনিয়ার ব্ল্যাকসবার্গে, মানে যেখানে তার ইউনিভার্সিটি ক্যাম্পাস, যে কারণে এই পর্বটি আমাদের অনলাইন প্রযুক্তিতেই করতে হচ্ছে। পিয়াস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আমি বেশ ভালো আছি, থ্যাংক গড। আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে এবং কোয়ান্টামকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আহ প্রথমেই আসলে আপনার পিএইচডি গবেষণা এবং এখন যে গবেষণাটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। হ্যাঁ, অবশ্যই। তো আসলে পিএইচডি তে যখন আমি শুরু করি, তখন আমার প্রথমে ইচ্ছা ছিল যে এআই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিভাবে মানুষের সাহায্য করতে পারে। এবং আমার যে সুপারভাইজার ছিলেন, তিনি সেই মুহূর্তে অনেকগুলো দিক এক্সপ্লোর করছিলেন। ফর এক্সাম্পল, এআই কিভাবে সাইবার সিকিউরিটিতে হেল্প করতে পারে, এআই কিভাবে হচ্ছে মেডিকেল সাইডে বা ক্লিনিক্যাল সাইডে হেল্প করতে পারে। তো আমি দেখলাম, আমি দুইটা প্রজেক্টেই শুরুর দিকে কাজ করেছিলাম, শুরুর বছরগুলোতে। এবং দেখলাম আমার হচ্ছে হেলথ কেয়ারের সাইডটা অনেক বেশি টানছে। এবং আমার তখন মনে হয়েছিল যে আমি যদি এআই ইন হেলথ কেয়ারে কাজ করতে পারি, তাহলে পরবর্তীতে এটা হয়তো বা মানুষের অনেক, এটার মাধ্যমে মানুষকে অনেক সেবা দেওয়ার যে সুযোগটা, সেটা সবচেয়ে বেশি পাওয়া যাবে। তো সেভাবেই আমার যাত্রা শুরু পিএইচডি তে। এবং এরপরে আমরা গবেষণা করতে থাকি কিভাবে এই যে হেলথ কেয়ারে বা এখন আসলে এআই আমাদের সবকিছুর সাথে ইন্টিগ্রেটেড ভাবে আহ, লেগে আছে এবং আমাদের সবকিছুর কাজে সেটা এমন ভাবে হেল্প করছে যে সেটা ছাড়া এখন আমাদের কোনো দিনও কল্পনা করা সম্ভব না। তো আমরা চিন্তা করে দেখলাম যে এআইটা কেবল মেডিকেল সেক্টরে অনুপ্রবেশ করছে এবং বেশ অনেক ইউএস এর অনেকগুলো মেডিকেল এআই ইউজ করে তাদের রুগীদেরকে দেখাশোনা করা বা কন্টিনিউয়াসলি মনিটরিং করা, এই জিনিসগুলো করছে। কিন্তু কিছু রিপোর্ট আমরা পেয়েছিলাম, কিছু নিউজের রিপোর্ট আসছিল খুব বিচ্ছিন্নভাবে যদিও সেগুলো, যে এআই মাঝে মধ্যে ফেল করছে এই সেবা দিতে এবং ভালোভাবে কাজ করতে, যেভাবে তার কাজ করার উচিত ছিল সেভাবে কাজ না করে দেখা যায় কিছু ক্ষেত্রে সে খুব ফেল করে। এবং এই জিনিসটাই আমাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল যে যদি এআই মডেলটা মেডিকেল সেক্টরে রিলায়েবল না হয় বা ট্রাস্টওয়ার্দি না হয়, তাহলে আসলে মানুষের জীবন বিপন্ন হতে পারে। তো কিভাবে আমরা এই এআই কে হেলথ কেয়ারের জন্য ট্রাস্টওয়ার্দি করতে পারি। তো সেটার প্রথম স্টেপ হিসেবে আমাদের এটা ছিল 2 স্টেপের একটা প্রজেক্ট। তো প্রথম স্টেপ হিসেবে আমরা একটা টেস্টিং মেথড বের করেছি, যেটা আহ, এই ক্লিনিক্যাল সাইডের যে এআই টুলগুলো আছে সেগুলোকে টেস্ট করা যাবে। এখন পর্যন্ত এরকম কোনো টেস্টিং টুল ছিল না। কিছু ট্রেডিশনাল ওয়েতে টেস্ট করা হতো এবং ট্রেডিশনাল ওয়েতে অনেক ফ্লস ছিল। এবং দেখা যেত এর জন্য যখন কোনো একটা এআই মডেল ল্যাবে বা ইউনিভার্সিটিতে রেডি করা হতো এবং সেটা যখন হসপিটালে নিয়ে যাওয়া হতো, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য থাকতো। দেখা যেত ল্যাবের মধ্যে সে খুব ভালো কাজ করে, কিন্তু যখন রিয়েল লাইফে সেটাকে ডিপ্লয় করা হয় তখন খুব একটা ভালো কাজ করে না। তো এই যে বড় একটা গ্যাপ, কিন্তু আলটিমেটলি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এটা যেন প্র্যাকটিক্যাল সলিউশন অথবা প্র্যাকটিক্যালি মেডিকেলে
তার যারা হচ্ছে রোগী আছে বা ডাক্তার আছে তাদেরকে সহযোগিতা করতে পারে। তো এই উদ্দেশ্যে আমরা যে টেস্টিং মেথডটা বের করেছি, এটা এখন পর্যন্ত এআই মডেলকে বলা যায় রিগোরাসলি টেস্ট করার একটা ওয়ে, যে সবভাবে সব দিক থেকে সব দৃষ্টিকোণ থেকে যেন মডেলটা ঠিকমতো কাজ করে অথবা কোথায় ফেল করছে এই জিনিসটা যেন আমাদের বলে দিতে পারে, এবং সেই অনুযায়ী যেন আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে সেটাকে আরো উন্নত করতে পারি। তো এইটাই হচ্ছে আমাদের প্রথম কাজ ছিল। এবং এই গবেষণাটা বের হওয়ার পর থেকে মানে এখানকার যে সায়েন্স কমিউনিটি আছে অথবা মেডিকেল কমিউনিটি আছে তারা খুব ভালোভাবে সেটাকে নিয়েছে। এবং অনেকের অনেকেই এটাকে চাচ্ছিল যে এরকম একটা জিনিসের অভাব ছিল, এবং এটার জন্য যে মডেলগুলো ট্রাস্টওয়ার্দি কিনা এটা বোঝা যেত না। তো আমাদের এই গবেষণাটা হচ্ছে প্রথম পদক্ষেপ এই ডাইরেকশনে। তো আশা করছি যে এটা আমাদের খুব ভালোভাবে কাজ করেছে, এবং আমরা অনেক নতুন তথ্য পেয়েছি যেটা এই জার্নালের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তার মানে হচ্ছে যে আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনারা মোটামুটি ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছেন, কিন্তু আসলে তো এক এক ধরনের মানে বলা যেতে পারে যে একটা বিপরীত স্রোতে কাজ করছেন। কারণ সবাই যেটার পক্ষে বা যেটা আসলে দিনকে দিন যেটা আরো অনেক বেশি আমাদের প্রয়োজন পূরণের অংশ হয়ে উঠছে, সেরকম একটা প্রযুক্তিকে যখন আপনারা সেটার মানে ক্রিটিক্যাল ভিউ নিয়ে কথা বলছেন, সেটা আসলে কতটা চ্যালেঞ্জিং বা কতটা ফেভারেবল মনে হয়েছে আপনার কাছে? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসলে। আহ, এই জিনিসটা আমাদেরও মনে হচ্ছে যখন এখন আসলে সায়েন্স কমিউনিটিরা এইভাবে কাজ করছে অথবা এআই কমিউনিটি যারা কাজ করছেন, তারা প্রতিনিয়ত এআই মডেল বের করছে প্রত্যেকটা প্রবলেম সলভ করার জন্য। কেউ বের করছে যে আমাদের লেখালেখিতে কিভাবে হেল্প হতে পারে, তারপরে হেল্প করছে কিভাবে ভিডিও রেজুলেশন বাড়ানো যেতে পারে, অথবা হচ্ছে অটোনোমাস ড্রাইভিং এ কিভাবে হেল্প করতে পারে। তো এরকম প্রত্যেকটা সেক্টরে আসলে এআই দিয়ে কিভাবে হেল্প করা যায়, এটা এটা হচ্ছে মেইন ফোকাস। কিন্তু সমস্যা হচ্ছে যে এআই যখন আমরা ক্রিটিক্যাল ফিল্ডে কাজ করব, ফর এক্সাম্পল এটা হতে পারে অটোনোমাস ড্রাইভিং অথবা এরকম ক্লিনিক্যাল সেক্টরে, এইখানে এআই মডেলটা ঠিক মতো কাজ করতে পারে কিনা এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিসটাকে তৈরি করার ক্ষেত্রে। যদি খুবই আহ, আমি যদি বলি যে একটা এআই মডেল কিছু ক্ষেত্রে কাজ করে কিন্তু কিছু ক্ষেত্রে ফেল করে, কিন্তু দেখা গেল ডাক্তাররা অথবা যারা মেডিকেলে কাজ করেন তারা যদি এই এআই মডেলের উপরে খুব বেশি ডিপেন্ড করে ফেলে এবং এআই মডেল যদি কখনো ভুল করে, দেখা যায় যে তারা এটা ডবল চেক না করেও আহ, সেটা রোগীদের জন্য ইউজ করলো এবং সেটার ফলে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে গেল। তো এই যে আমাদের জীবনকে খুবই বিপন্ন করে দিতে পারে এআই এর একটা ভুল ডিসিশন। তো আমরা যখন দেখলাম যে এই এই ব্যাপারগুলো নিয়ে আসলে উদ্বেগ তৈরি হচ্ছে কিন্তু তেমন কোনো মানুষ কাজ করছে না, কারণ এরকম কাজ আগে তেমন কখনোই হয় নাই। সবাই হচ্ছে এআই মডেলকে কিভাবে ইমপ্রুভ করা যায়, কিন্তু এরকম কাজ হয় না যে এআই মডেল প্রবলেমটা কোথায় এটা ফাইন্ড আউট করে দেন ইমপ্রুভমেন্টে যাওয়া। তো আমাদের এইটাই মোটিভেশন ছিল, যেহেতু এখানে কেউ কাজ করছে না এবং এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম তৈরি হচ্ছে আমাদের কমিউনিটিতে। তো এই জন্য আমরা হচ্ছে এই ডাইরেকশনটা চুজ করেছিলাম যে আমরা দেখতে চাই যে এআই মডেলের ফ্লস কোথায়, এবং সেই ফ্লস অনুযায়ী আমরা কাজ করে সেটাকে ইমপ্রুভ করব। তো এটাই ছিল আমাদের কাজের মোটিভেশন। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং মোটিভেশন। এবং আমি আপনার সাথে আলাপ করছিলাম যে রিসেন্টলি একটা ইনফরমেশনের ব্যাপারে আমি জানার সুযোগ হলো কোইন্সিডেন্টালি। এবং কোইন্সিডেন্টালি আমি কালকে যখন আবার রিসার্চ পেপারটা একটু ভালোভাবে দেখছিলাম দেখছিলাম এটা ভার্জিনিয়ারই একদল গবেষকের একটা কাজ। মানে নর্মালি যেটা হয় যে কোনো একটা গবেষণা যখন হয়ে যায়, আহ, গবেষণার বিশেষ করে মেডিকেল যে গবেষণাগুলো আছে সেটার মানে এটাকে কি বলা যেতে পারে, মানে রিপ্রডিউসিবিলিটিটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে একবার এটার অরিজিনাল গবেষণা হলো, এরপর মানে এটাই তো বিজ্ঞান, যে যতবার আমি সেটাকে মানে রিপ্রডিউস করব ততবারই আমার একই ফল আসতে হবে। তো যেটা বলছিলাম যে ভার্জিনিয়ার একদল গবেষক তারা দেখলেন, তারা প্রায় 100টা গবেষণাকে নিয়ে তারা আবার এটাকে রিপ্রডিউস করতে গেলেন, রিপ্রোডাকশনে গেলেন। এবং দেখা গেল যে সেটার 2/3 হচ্ছে অরিজিনাল রেজাল্টের সাথে মিলছে না। এবং আপনি বলছিলেন যে একবার যেটা হয়ে গেছে, নর্মালি কিন্তু এটার মোটিভেশনটাও কম। কারণ আমরা জানি যে গবেষণা ফলগুলো মানে গবেষণা মানুষ কেন করে,
হয়তো কোনো তার শিক্ষকতায় সে মানে একাডেমিক্যালি সে এগোতে চায়, বা কোনো একটা কমিটমেন্ট থাকে সেটার জন্য করে, মানে অর্থাৎ একটা গবেষণা মানুষ যে কারণে করে, স্বাভাবিকভাবেই তার ইচ্ছা থাকে বা তার মোটিভেশনটা থাকে সে খুব নোবেল নোবেল গবেষণা করবে, নতুন নতুন গবেষণা করবে। আগে হয়ে যাওয়া গবেষণাকে তো আসলে কি ওটা র্যাটিফাই করার জন্য এই কাজের মোটিভেশনটা এমনিতেই কম। তো যাই হোক, ওই গবেষণায় দেখা গেল যে তারা 100টা গবেষণার মধ্যে মাত্র 1/3 কে তারা রিলায়েবল পেয়েছেন। এবং সেই রিলায়েবল পাওয়া গবেষণাগুলোর ক্ষেত্রেও তাদের দেখা গেছে, মানে এটা সায়েন্টিফিক পরিভাষাটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু তারা বলছেন যেটা যে অরিজিনাল গবেষণায় এটার যে এক্সটেন্সিভনেস দেখা গেছে, সেকেন্ড রিপ্রোডিউস করতে গিয়ে দেখা গেল যে না, ওটার এক্সটেন্সিভনেস আরো কম। তা আসলে এবং এখন এটার ভয়াবহতাটা এরকম হচ্ছে যে হয়তো ওই গবেষণার আলো উপরে ভিত্তি করেই হয়তো ফার্মাসিউটিক্যাল তার প্রোডাকশনে যাচ্ছে, একটা চিকিৎসা মেথোডোলজি তৈরি হচ্ছে, চিকিৎসকরা সেটাকে ফলো করছেন। এই যে একটা অবস্থা, এবং এটা খুবই আসলে মানে হরিফাইং অবস্থা। এটা আসলে কেন হচ্ছে, বা এটার আসলে এখন কি করা উচিত, মানে আসলে সমাধানটা কি হতে পারে? আচ্ছা, এটা আমরা সত্যি কথা বলতে আমরা অনেক বেশি ফেস করি, এবং আমি এটা আমার পার্সোনাল লাইফের সাথে অনেক বেশি রিলেট করতে পারি, কারণ আমি যখন পিএইচডি শুরু করেছিলাম, তো শুরুর পর্যায়ে এরকম থাকে যে এক্সিস্টিং কোনো একটা গবেষণা নিয়ে সেটাকে স্টাডি করা এবং সেটাকে জানা, এবং এর পরবর্তীতে সেটার কোনো ইমপ্রুভমেন্ট অথবা সেটা কিভাবে আরো অন্য ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এই জিনিসগুলো নিয়ে আমরা গবেষণা করি। মানে আমাদের শুরুটা হয় হচ্ছে এভাবে মোস্ট মোস্ট কেসেস। তো আমি এরকম একটা পেপার খুবই ভালো জার্নালে পাবলিশ হয়েছে, খুবই বড় নাম করা টিম সেটাকে সেটা নিয়ে কাজ করেছে। এবং আমি প্রথম 6 মাস, এবং সেটা খুবই কমপ্লিকেটেড একটা প্রজেক্ট ছিল প্রথম, এবং সেটার অনলাইনে কোনো রিসোর্স অথবা সেরকম কোনো পেপার ছাড়া তেমন কোনো রিসোর্স অ্যাভেলেবল ছিল না। তো আমরাই আমাদের ল্যাবে সেটাকে আমি 6 মাস ধরে ইমপ্লিমেন্ট করার পরে দেখতে, এবং সব এক্সপেরিমেন্ট রান করার পরে দেখতে পাই যে অনলি 5% রেজাল্ট রেজাল্ট ম্যাচ করে তার পেপারের সাথে, বাকি 95% রেজাল্ট সব গার্বেজ রেজাল্ট, এবং এটার কোনো আসলে সিগনিফিকেন্স নাই। তো কিন্তু পেপারে শুধুমাত্র 5% রেজাল্টকে প্রেজেন্ট করা হয়েছে, বাকি 95%-এর কথা কোনোভাবে বলা নাই। এরপরে আমি হচ্ছে যে অথর ছিল, তো সে অথর সাথে আমরা কানেক্ট করতে পারি এবং তার সাথে একটা জুম ইন্টারভিউ নেই। তো নিয়ে আমরা তাকে জিজ্ঞেস করি যে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, আমরা সবকিছু তোমার মতো করেই ইমপ্লিমেন্ট করার পরে আমাদের রেজাল্ট এরকম আসে। এবং সে তখন আসলে বলে যে আসলে তাদের রেজাল্ট তো সেম আসছিল, কিন্তু যে রেজাল্ট গুলো সিগনিফিকেন্ট শুধু সেগুলোই দেখিয়েছে, এবং সেগুলোই হচ্ছে বলা যায় যে ইন্টারেস্টিং ভাবে উপস্থাপন করা হয়েছে। তো আমরা বললাম যে বাকি যে 95 রেজাল্ট যে সিগনিফিকেন্ট না, তো এইটাতে তো বোঝা যায় যে এই যে মেথডটা আসলে সিগনিফিকেন্ট নাও হতে পারে, মাত্র 5% ক্ষেত্রে যদি কাজ করে সেটা তো আসলে হুম। এফেক্টিভ না। না। তখন তারা আসলে এটা স্বীকার করলো এবং বললো যে এটা আসলে অনেক কঠিন একটা প্রবলেম। তো এটা আসলে 100% ভাবে অথবা খুব ভালোভাবে সলভ করা সম্ভব না। কিন্তু আমাদের কথা ছিল যদি এরকমই হয় তো সেটা রিসার্চ পেপারে উল্লেখ করার প্রয়োজন ছিল যে এটা এই হুম। ক্ষেত্রে কাজ করে না বা এটা লিমিটেশন এইটা। কিন্তু সমস্যা হচ্ছে যে বিজ্ঞানীদের অথবা যে যারা রিসার্চ করে তাদের একটা ব্যাপার থেকে, তাদের কাজটাই হচ্ছে সবচেয়ে বলা যায় যে বুলেট প্রুফ বা কোনো প্রবলেম নেই এইভাবে করে উপস্থাপন করার একটা টেন্ডেন্সি। এবং সায়েন্স কমিউনিটিকে এটাকেই অনেক অ্যাপ্রিসিয়েট করা হয়, কারণ যখন সাধারণত আপাত দৃষ্টিতে অনেকেই লিমিটেশন দেখতে পায় না যে উপর থেকে লিমিটেশনটা কি, এবং দেখা যায় যে এখান থেকে অনেকেই ক্রেডিট নিতে চায়, কিন্তু যারা এটা নিয়ে কাজ করে পরবর্তীতে তারা ফেস করে যে এটার মধ্যে প্রবলেম থাকলে এটা কিভাবে এফেক্ট করতে পারে মানুষজনকে। এবং আমার মনে হয় যে এগুলোর পিছনে অনেক কারণ আছে। কয়েকটা বড় কারণ হচ্ছে, মানে আমি যদি ভাগ করি দুইটা মেজর কারণ, একটা হচ্ছে সাইন্টিফিক ইরর, যে কাজ করতে যে কিছু ইরর হতে পারে সেগুলোর জন্য রিপ্রোডিউসিবিলিটি ক্রাইসিস তৈরি হয় অথবা ইরর তৈরি হয়, এটা খুবই স্বাভাবিক এরকম, এবং এটা সবসময় ছিল। এবং অনেক মেথড এখন আছে যেগুলো সাইন্টিফিক ইররকে কমানো যায়, কিভাবে এগুলো নিয়ে কাজ করছে। যেমন একটা একটা ওয়ে হচ্ছে যখন মানুষজন গবেষণা করে দেখা যায় যে খুব ছোট একটা পপুলেশন সেট নিয়ে কাজ করছে, যেটার মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র আমেরিকার গবেষণায় শুধুমাত্র দেখা গেল যে আমেরিকান মানুষজনই সবচেয়ে বেশি। অন্যান্য দেশের যে মানুষজন থাকবে তাদের যে লাইফস্টাইল, তাদের যে হচ্ছে জিনেটিক প্যাটার্ন, এগুলো যে ডিফারেন্ট, এই জিনিসগুলো একনলেজ করা হয় না অনেক রিসার্চে। তো দেখা যায় যে রেজাল্টটা তৈরি হচ্ছে সেটা শুধু একটা স্পেসিফিক পপুলেশনের জন্য প্রযোজ্য, কিন্তু বাকি পপুলেশনের জন্য কিন্তু এটা সেভাবে প্রযোজ্য না।
তো এটা একটা বড় একটা সমস্যা। কিন্তু আলটিমেটলি দেখা যায় অন্যান্য দেশের মানুষজন সবসময় দেখা যায় যে এইরকম দেশের রিসার্চ গুলোকেই ফলো করে। তো এই পপুলেশন যদি ডাইভার্সিফাইড না হয় তাহলে একটা সমস্যা দেখা যায়। এরপরে আরেকটা বড় সমস্যা দেখা যায় যে একটা রিসার্চ, যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বায়োলজিক্যাল রিসার্চের ক্ষেত্রে দেখি বা মেডিকেল রিসার্চের ক্ষেত্রে দেখা যায় একটা রিসার্চ বেশিবার যে রিপিটেশন করা উচিত সেটা আসলে হয় না। মাঝে মধ্যে এরকম দেখা যায় যে একবার একটা এক্সপেরিমেন্ট রান করলে সেটা বাই লাক অথবা বাই চান্স অথবা অন্য কোনো একটা ফ্যাক্টরের ভূমিকায় রেজাল্টটা চেঞ্জ হয়ে যেতে পারে বা অনেক ইন্টারেস্টিং একটা রেজাল্ট আসতে পারে। পরবর্তীতে এটা নিয়ে যদি আরো বেশি রিপিটেশন করা যেত তাহলে দেখা যেত যে আসলে ব্যাপারটা না, ব্যাপারটা ডিফারেন্ট। তো এই যে রিপিটেশনের টেন্ডেন্সি, এবং রিপিটেশন করতে অনেক সময় লাগে, পুরো এক্সপেরিমেন্টটা বারবার ধরে রান করা এটা সময় সাপেক্ষ, অনেক রিসোর্স সাপেক্ষ, যেটা সবসময় অ্যাভেলেবল থাকে না। কিন্তু এগুলো অনেক গুরুত্বপূর্ণ স্টেপ যেগুলো সাইন্টিফিক ইররকে অনেক মার্জিনালাইজ করে। তারপরে আরেকটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে সোশ্যাল অথবা সাইকোলজিক্যাল সমস্যা বা দৃষ্টিভঙ্গিতে সমস্যা। তো এইটার কিছু পয়েন্ট হচ্ছে যে রিসার্চ কমিউনিটিতে যারা পিএইচডি করছে অথবা যারা এই কমিউনিটিতে অনেক অ্যাক্টিভ, তাদের মধ্যে একটা প্রচলিত ধারণা হচ্ছে পাবলিশ অর পেরিশ। যে তুমি হয় পাবলিশ করো, পাবলিশ করলে তুমি টিকে থাকবে, না হলে টিকে থাকতে পারবে না এই জগতে। তো এই টিকে থাকার যে প্রতিযোগিতা, এবং এটা আসলে একটা সময় যে অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে মানে পরিণত হয়। এখানে দেখা যায় যে যদি রিসার্চ পেপারে ইন্টারেস্টিং কিছু না থাকে সেটা ভালো জার্নালে পাবলিশ হবে না। তো দেখা যায় যে মানুষজন অনেক জোর করে হলেও ইন্টারেস্টিং রেজাল্ট আনার ট্রাই করে। তো এইটা বলা যায় যে এথিক্যালি অনেক রং। এবং কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষজন এই কম্পিটিশনে টিকে থাকার জন্য এই কাজগুলো করছে। আগে একটা সময় ছিল শুরুর দিকে যখন দেখতাম যে কোয়ালিটি পাবলিকেশন অনেক ইম্পর্টেন্ট, একটা পাবলিকেশন থাকবে কিন্তু এটা অনেক বেশি কোয়ালিটিফুল হবে এবং এটা মানুষজন যেন তার নিজের লাইফে অথবা যে সেক্টরের জন্য এটা তৈরি করে তারা যেন এটাকে ইউজ করতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এমন এমন প্রতিনিয়ত এত পেপার পাবলিশ হচ্ছে যে দেখা যায় যে এক সপ্তাহ পরেই এই পেপারটা, আগের পেপারটা ব্যাকডেটেড হয়ে গেছে এবং এটার কোনো আর কাজ নেই, ভ্যালিডিটি নাই। এবং এটার কারণটাই হচ্ছে এটা যে পরবর্তীতে দেখা যায় এটা বিভিন্ন সেক্টরে ফেল করে, শুধুমাত্র একটা কেসের জন্য কাজ করছে কিন্তু বাকি আরো যে 95টা 90টা বা 100টা কেস আছে সেগুলোর জন্য ফেল করছে। তো এইরকম ক্ষেত্রে দেখা যায় যে পাবলিকেশন অনেক বেশি হয় কিন্তু কোয়ালিটি সম্পন্ন হয় না। আর তাছাড়া আরো অনেক ব্যাপার আছে। ফর এক্সাম্পল, যদি ফান্ডিং থাকে, দেখা যায় যে যে কেউ কোনো রিসার্চ এজেন্সি, এটা এনএসএফ হতে পারে অথবা প্রাইভেট এজেন্সি হতে পারে, তারা যখন রিসার্চকে ফান্ডিং করে তখন দেখা যায় একটা বায়াস কাজ করে যে যে জন্য ফান্ডিংটা দেওয়া হচ্ছে সেই রকম ভাবে যেন রেজাল্টে আসে। এটা বেশিরভাগ ক্ষেত্রে যদি প্রাইভেট ক্ষেত্রে হয়, দেখা গেল কোনো একটা প্রাইভেট প্রতিষ্ঠান এটাকে ফান্ডিং করছে এবং তারা চাচ্ছে যে এই জিনিসটার এফেক্টিভনেস যেন অনেক বেশি এটা দেখানো হয়। তখন দেখা গেল যে গবেষকরা শুধুমাত্র কোথায় কোথায় এটা এফেক্টিভনেস আছে ওগুলো নিয়ে কাজ করে, কোথায় এটা ফেল করছে অথবা কোথায় যে এটা সাইড ইফেক্ট অনেক বেশি এই জিনিসগুলো আর প্রকাশ করছে না। কারণ দেখা যাবে যে এটা যদি প্রকাশ করে দেয় পরবর্তীতে সেখান থেকে ফান্ডিং আনার সম্ভাবনা অনেক মানে কম হয়ে যায়। তো এইরকম কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায় যে যে রিসার্চ পাবলিকেশন গুলো হচ্ছে সেগুলো আসলে ট্রাস্টওয়ার্দি হচ্ছে না, সেগুলোতে অনেক ভুল থাকছে এবং রিপ্রোডিউস করতে যাওয়ার সময় দেখা যাচ্ছে এগুলোতে অনেক সমস্যা দেখা যাচ্ছে। তো এইটা আসলে সম্মিলিতভাবে এটার জন্য বলা যায় যে অনেকেই দায়ী। এটা যে হ্যাঁ, এখনকার যে আমি কালচার। অবশ্য মানে আপনার কথা শুনে আমি এটাকে যেটা একদম গোড়ার সমস্যায় যদি চলে যেতে চাই, তাহলে আমি বলবো জি, যে এটা আসলে একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার সমস্যা। যে অবশ্যই। আলটিমেটলি যখন সমাজটা হয়ে যায় পুঁজিবাদীদের, পুঁজিপতিদের মানে নিয়ন্ত্রণে, এবং তখন তারাই আসলে একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ হিসেবে সবকিছুকে কন্ট্রোল করতে চায়, এবং মুনাফা বা অর্থটাই তখন হয়ে যায় তাদের মুখ্য উদ্দেশ্য, এবং এটার জন্য যে কোনো কিছু করা বা না করা থেকে তারা মানে জন্য তারা তৈরি থাকে। এটাই বলবো যে একটা মূল। সরি, আপনি বলছিলেন যে সমাধানের ব্যাপারে আপনি বলতে চাচ্ছিলেন। হ্যাঁ। জি, এটা আমি অবশ্যই মানে আপনার সাথে এগ্রি করি, কারণ এটাই সবচেয়ে বড় সমস্যা যে, এবং আমাদের যখন এই রিসার্চ পেপারটা বের হয় সবচেয়ে ইন্টারেস্টিং ভাবে এটা আমি একটা লক্ষ্য করেছিলাম যে একটা প্রফেসর এটাকে নিয়ে যখন কমেন্ট করে লিঙ্কডইনে, তখন ওখানে শুরুর ওয়ার্ডটা ছিল কোটেশনের মধ্যে যে আনস্পন্সর্ড রিসার্চ ক্লেইমস দ্যাট এআই মডেল ফেলস ইন হেলথ কেয়ার। তো এই যে আনস্পন্সর্ড এটাকে সে খুব গুরুত্ব দিয়েছিল, কারণ আমাদের যে রিসার্চ এটার কোনো ফান্ডিং ছিল না, এটা ইউনিভার্সিটির যে জিটিএ ফান্ডিং সেটার মাধ্যমে আমি কাজ করেছি, কিন্তু এই রিসার্চের জন্য ডাইরেক্টলি কোনো ফান্ডিং ছিল না। এবং সেখানে কমেন্টে যে দেখি যে অনেকেই কমেন্ট করছে, হ্যাঁ, যে এইটা আনস্পন্সর্ড জন্য এটার আসলে যে আউটকাম গুলো আসছে এটা রিলায়েবল।
কিন্তু যদি এটা স্পন্সর রিসার্চ হতো হয়তো বা রিলায়েবল হতো, কিন্তু একটা কোশ্চেন থেকে যেত যে আসলে এটা রিলায়েবল কিনা, এটা পরবর্তীতে আসলে টিকবে কিনা। তো এটা একটা প্রবলেম। আর সলিউশনের জন্য দিকে যদি যাই তাহলে এটার সবচেয়ে মানে সলিউশন অনেক কঠিন, কিন্তু অবশ্যই এটার দিকে এগোতে হবে আমাদের, কারণ এটার পুরো অনেক মানুষের জীবন ডিপেন্ড করতে পারে। এটা অনেক সোসাইটি, অনেক সিভিলাইজেশনের একটা অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট ভূমিকা রাখতে পারে। এটা হচ্ছে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপারে, যে রিসার্চাররা যেন দৃষ্টিভঙ্গিটা এরকম হয় যে প্রবলেম, কোন একটা আসলেই প্রবলেম আছে, প্রবলেমের কোন একটা প্র্যাকটিক্যাল সলিউশন যেন বের করা যেতে পারে। তো এই যে প্রবলেমের সলিউশন নিয়ে যখন আমরা চিন্তা করব, তখন কিন্তু আমাদের ভিতর থেকে এরকম আসবে না যে সলিউশনটা কাজ করছে সেটার দিকে আমরা আগাবো, নট লাইক যে আমি যে সলিউশনটা একটা ক্ষেত্রে কাজ করে এটা আমি কোনোভাবে পাবলিশ করে ফেললাম। যদি আমাদের ফোকাসটা হয় যে পাবলিকেশন বেসড, তখন দেখা যাবে যে আমি এমন কাজ করছি যেটা আসলে কখনোই আমার রিয়েল লাইফে কাজে দিবে না, কিন্তু এটা পাবলিকেশনে আমার অনেক পাবলিকেশন বাড়াবে, আমার অনেক সাইটেশন বাড়াবে। কিন্তু আলটিমেটলি এটা মানব সভ্যতা বা মানব জাতিকে সেভাবে হেল্প করতে পারবে না। কিন্তু আমার যদি থাকে যে না, আমি একটা প্রবলেমের সলিউশন বের করব এবং এটার জন্য যদি পাবলিকেশন হয় সে পাবলিকেশনটা হবে। তো যখন আমরা সলিউশন কেন্দ্রিক থাকবো, তখন হচ্ছে আমাদের কাজগুলো বলবো যে খুব ভালো হবে, এবং আমাদের এই যে রিপ্রোডাকশন যে ইররটা সেটা আর থাকবে না। তো এরকম কিছু স্টেপ আমরা চিন্তা করতে পারি। না ঠিক আছে, দিন শেষে আসলে আমি যেটা আমার ভাষায় বুঝি, আমাদের ভাষায় যেটা হচ্ছে ভালো মানুষ হওয়া, মানে ভালো মানুষ হওয়ার কোনো আসলে বিকল্প নাই। তখন তার ভেতরে ইথিক্স থাকবে, তখন তার ভেতরে মানবতা থাকবে, এবং তার ভেতরে তখন কল্যাণ কামিতার ব্যাপারটাই মুখ্য হিসেবে কাজ করবে। তো তার মানে আমরা এবার আসি একটু আপনার মানে আপনার একাডেমিক যে বিষয়গুলোতে। আপনি তো আহ এখন ভার্জিনিয়াতে পিএইচডি করছেন। এর আগে আপনি বাংলাদেশের বুয়েটে পড়াশোনা করেছেন, তার আগে আপনি রাজশাহী কলেজে ছিলেন, কলেজ হিসেবে স্কুলও বাংলাদেশে করেছেন। আমাদের দেশের তরুণ তরুণী বা অনেক তাদের অভিভাবকদের একটা ধারণা আছে বা একটা হীনমন্যতা আছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে তারপর বিদেশে যে আসলে তার পক্ষে সফল হওয়া সম্ভব না বা চ্যালেঞ্জিং। কিন্তু আসলে এটা তো বাস্তব নয়, এবং এটার ভুরি ভুরি এক্সাম্পল আছে, এবং তার মধ্যে আপনি একজন, আপনি খুবই আহ, একটা চমৎকার একটা এক্সাম্পল। আপনার টেকটা কি আসলে, মানে আপনি কি মনে করেন এই যে একটা শোন আছে? হ্যাঁ, এটা আসলে আমিও যখন বাংলাদেশে ছিলাম তখন দেখেছিলাম যে এরকম কিছু চিন্তা ভাবনা থাকে যে শুরুতেই ছেলে মেয়েকে বিদেশে পাঠালে তার প্রোগ্রেস অনেক বেশি হবে কম্পেয়ার টু কেউ যদি পরবর্তীতে আন্ডার গ্রেড করতে বা হচ্ছে পরবর্তীতে যে পোস্ট গ্রেড করতে যায় সেটার তুলনায়। কিন্তু আসলে যখন আমি কর্মক্ষেত্রে দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় পর্যায়ে কারা আছে, তো তাদেরকে যখন দেখি, তাদের ব্যাকগ্রাউন্ডটা যখন দেখি, তারা দেখি যে সবাই বাংলাদেশে আন্ডার গ্রাজুয়েট পর্যন্ত পড়াশোনা করে এরপরে পোস্ট গ্রাজুয়েট করতে মাস্টার্স অথবা পিএইচডি অথবা পোস্ট ডক করতে দেশের বাইরে গেছে। তো আমার মনে হয় এটার একটা বড় একটা সুবিধা পায় যারা বাংলাদেশে আন্ডার গ্রাজুয়েট পর্যন্ত কমপ্লিট করে, সেটা হচ্ছে আমরা আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক প্রতিকূলতার সম্মুখীন হই। এবং বাংলাদেশের মানুষজন অনেক মেধাবী এবং অনেক পরিশ্রমী, তাদের মধ্যে এই এই হ্যাবিটটা তৈরি হয়ে যায় যে প্রতিকূলতার সম্মুখীন হয়েই এই প্রতিকূলতাকে অর্জন করে সামনের দিকে আগানো। তো এই যে হ্যাবিট, যখন আমি প্রতিকূলতাকে ফেস করতে পারবো তখন আমার মধ্যে একটা স্কিল গ্রো করে যে আমি, এটা হতে পারে পার্সিভারেন্স স্কিল, এটা হতে পারে হচ্ছে মানে আমি সলিউশন বেসড স্কিল, অথবা দৃষ্টিভঙ্গির মধ্যে একটা পরিবর্তন আসে যে না, প্রতিকূলতা থাকবেই, সেভাবে আমাকে এগিয়ে যেতে হবে। এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি থাকে, এবং এটা পরবর্তীতে যখন দেশের বাইরে আসে তার জন্য এটা খুব ভালোভাবে কাজ করে। তখন এইখানে এসে যে প্রতিকূলতা তারা ফেস করে সেটা আসলে তাদের কাছে কোনো প্রতিকূলতাই মনে হয় না। তো এই যে ট্রেনিং বাংলাদেশে থাকা অবস্থায়, এই ট্রেনিংটা তারাই পায় যারা হচ্ছে বাংলাদেশের অনেক দূর পর্যন্ত পড়াশোনা করে তারপরে দেশের বাইরে আসতে পারে। তো এটাই আমার মনে হয় আর কি। আচ্ছা, এই যে বিদেশে মানে পড়াশোনা করা বা বিদেশে পড়তে যাওয়া নিয়ে যে এক 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 ধরনের আহ, উম, আহ, কখনো কখনো এটাকে আমি ডিজায়ার বলবো, কখনো কখনো এটাকে ফ্যান্টাসি বলবো, বা বা একটা ধারণা আছে তরুণদের মধ্যে যে কোনোভাবে আমি বিদেশে গেলেই বোধহয় আমার মানে সবকিছু খুব স্মুথ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এটা আসলে আপনি, আপনার তো বোধহয় 4 বছর হলো না? আহ, জি, চার 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 বা বছর 4 বছরের অধিক সময় ধরে আপনি তো বিদেশে অবস্থান করছেন। আপনি এইটাকে কিভাবে দেখেন? মানে আসলে আসলে কতটুকু ফ্যান্টাসি আর কতটুকু মানে রিয়েলিস্টিক?
আসলে আমি যখন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে টিচার ছিলাম, তার মাধ্যমে আমার অনেক স্টুডেন্টদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, এবং আমার যারা বুয়েটের জুনিয়র আছে তাদের সাথেও অনেক কথা বলার সুযোগ হয়েছে। তো তার মাধ্যমে আমি যেটা জানতে পেরেছি, এখানে দুইটা প্রধান দৃষ্টিভঙ্গি কাজ করে বিদেশে আসার ব্যাপারে। একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমি আমি বিদেশে যেতে চাই, কারণ বিদেশে যাওয়া এখন একটা ট্রেন্ড, এবং বিদেশে গেলে আমার মানে আমার প্রভাব আমার সার্কেলের উপর অনেক বাড়বে, মানুষজন অনেক আমাকে আমার প্রশংসা করবে, এবং আমার নিজের কাছে আমার নিজের ভালো লাগবে। তো অনেকের ডেস্টিনেশনটা থাকে হচ্ছে বিদেশ পর্যন্ত যাওয়া। তো এটা কিছু মানুষজনের জন্য থাকে, এটা মেজরিটি এরকম কিছু না, এটা কিছু মানুষজনের থাকে। আর বাকি মানুষজনের এরকম থাকে যে তারা রিসার্চ করতে চায়, তারা গবেষণা করে পৃথিবীকে বা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, কোনো প্রবলেমের সলিউশন বের করতে চায়। তো এইরকম যারা মানুষজন, যাদের মাইন্ডসেট, তারাও কিন্তু হচ্ছে বিদেশে আসে এবং পড়াশোনা করে তাদের যে কর্মক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো এই দুই গ্রুপ মানুষের আমি হচ্ছে দৃষ্টিভঙ্গি দেখার সুযোগ হয়েছে। তো এবং পরবর্তীতে দেখা যায়, আহ, মানে আমি দেশকে এটা নিয়ে একটা দেখেছি। হীনমন্যতায় ভোগেন তারা। এটাও মানে এই এই দুই গ্রুপের কার মধ্যে প্রবল কার মধ্যে কম সেটা আমি বলতে পারবো না। বাট আমার মনে হয় যে দেশকে নিয়ে এক ধরনের অনিশ্চয়তা বা হীনমন্যতায় থাকাটাও এটার একটা মানে ব্যাক ইন মাইন্ডসেট। হ্যাঁ, অবশ্যই। অনেকে, হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। অনেকে মনে করে যে দেশে কাজ করলে বা দেশে কাজের সুযোগ কম, এরকম। কিন্তু আসলে দেখা যায় যে বাংলাদেশেও অনেক প্রফেসর আছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, তারা খুবই ভালো কাজ করছেন। কিন্তু দেখা যায় যে ওই যে আমাদের একটা ট্রেন্ড চলছে, অথবা বলা যায় যে আমাদের মানে শো অফ করার প্রবণতা, যে দেশের বাইরে গেলে আমার সুনামটা অনেক বাড়বে। তো এই এই যে চাকচিক্যের প্রতি টান, এখান থেকেই অনেকে দেশে যায়। কিন্তু আমি বলবো যে এই যে তাদের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতাটা যদি থাকে, তাহলে এটা পরবর্তীতে তাদের ক্যারিয়ারে অথবা তাদের লাইফস্টাইলে এটা অনেক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। কিন্তু যারা অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে, এবং আমি এখানেও দেখি যে অনেক ইউনিভার্সিটিতে কিছু প্রফেসর আছে, তারা বাংলাদেশকে নিয়ে কাজ করে। তারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল সাথে কাজ করে, রিসার্চে কাজ করে, বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কাজ করে, এবং এই কাজগুলো অনেক পায়োনিয়ার টাইপের কাজ। এবং এই কাজগুলোর জন্য আমি দেখি অনেক সময় বাংলাদেশি স্টুডেন্টদেরকে নেয়, কারণ তারা যেন বাংলাদেশে যে এই রিসার্চ গুলো কন্ডাক্ট করতে পারে। তো বাংলাদেশে কিন্তু কাজের অনেক সুযোগ, কিন্তু দেখা যায় ওই রকম ভিশন অথবা দৃষ্টিভঙ্গি অনেকের মধ্যে থাকে না। তো এই জন্য আমরা হচ্ছে অনেকেই দেখা যায় যে ওই কাজের সুযোগ থাকা সত্ত্বেও আমরা হচ্ছে বিদেশে পাড়ি জমাই। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশের থেকেও বাইরের দেশের সুযোগ কিছু ক্ষেত্রে বেশি হতে পারে, যেমন টেকনোলজির ক্ষেত্রে। টেকনোলজির ক্ষেত্রে বিদেশে যখন মানুষজন বা গবেষণা অনেক এগিয়ে যাবে, সেই গবেষণা যদি কেউ বিদেশে এসে করে এবং সেটার জন্য ফলপ্রসূ কিছু বাংলাদেশে বয়ে নিয়ে যেতে পারে, এটা তখন বাংলাদেশের জন্য খুব ভালো একটা প্রোগ্রেসিভ বা ডেভেলপমেন্টের সুযোগ হবে আর কি। তো আমার মনে হয় যে এই বিদেশে আসার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা অনেক গুরুত্বপূর্ণ, যে কেন আমি বিদেশে যাচ্ছি, এটার ব্যাপারে ক্লিয়ার থাকা, যে আমার উদ্দেশ্য সেটা কি। আমার উদ্দেশ্যটা যদি আসলেই মানব সেবা হয়, তাহলে আমার রিসার্চটা সেভাবেই হবে। আর যদি আমার উদ্দেশ্য হয় যে না, আমার হচ্ছে চাকচিক্যময় জীবন আমি দেখাতে চাই, তখন আসলে সেভাবেই একটা মানুষ বিদেশে যেতে মানে এগিয়ে যায় আর কি। না, তাছাড়া চাকচিক্যময় জীবনটাই তো সফলতা না। বা আমরা যদি একটা বলি যে প্রশান্ত জীবন, একটা তৃপ্ত জীবন, সেটা কোন কিভাবে হবে, সেই দৃষ্টিভঙ্গিটাও আসলে থাকা দরকার। তো যাই হোক, এটা নিয়ে আরো লম্বা আলোচনা, ফিলোসফিক আলোচনা, এটা হয়তো আর অন্য কখনো করা যাবে। তো আমরা তন্ময় জানি যে আপনার ব্যক্তিত্বের আরো একটা অংশ জানি যে আপনি খুব অল্প বয়স থেকে, আমি যদি ভুল আহ, না করি তাহলে আপনি সম্ভবত ক্লাস 9-এ যখন পড়েন তখন থেকেই আপনি মেডিটেশনের সঙ্গে পরিচিত হন, এবং সম্ভবত আপনার সাদাকায়নে যাওয়ার শুরুটা তখন থেকে, এবং এরপর আপনি কোর্স করেছেন, এবং আলটিমেটলি মানে কোয়ান্টাম ফাউন্ডেশনের সঙ্গে আপনি কোয়ান্টিয়ার হিসেবে সম্পৃক্ত হয়েছেন। তো এই যে একটা অল্প বয়সেই ধ্যানের মতো একটা আত্ম উন্নয়ন চর্চার সঙ্গে সম্পৃক্ত হওয়া, এটাকে আপনি কিভাবে দেখেন আপনার জীবনের ক্ষেত্রে প্রভাব, যদি বলেন। তো এটা আমার আসলে জীবনের বলবো যে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং যেভাবে আমি কোয়ান্টামের সাথে পরিচিত হয়েছে এবং কোয়ান্টামের মধ্যে এসে মেডিটেশন করার সুযোগ পেয়েছি, এটা আমি বলবো যে আমার জীবনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডিসিশন ছিল। এবং এরপরে আমি যখন এটাকে আমার বলা যায় প্র্যাকটিসে পরিণত করতে পেরেছি এবং নিয়মিত এটার সাথে
চর্চার সাথে আমি লেগে থেকেছি, তখন আমি আসলে নিজের মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তনগুলো লক্ষ্য করতে পেরেছিলাম। তো এটাই এটাই পরবর্তীতে আমাকে অনেক বেশি মোটিভেট করে যে আমি এই মেডিটেশনটাকে কন্টিনিউ করব। এবং এখন পর্যন্ত আমি সাদা কায়ন গুলো বা হচ্ছে নিয়মিত যে উইকলি মেডিটেশন করার সুযোগ এবং বাসায় মেডিটেশন করার যে সুযোগটা থাকে সেটা আমি অবশ্যই করি। এবং এটার মাধ্যমে দেখা যায় যে আমার বেশ অনেকগুলো বেনিফিট আমি পেয়েছিলাম। আমি যদি শুরু থেকে শুরু করি, যে আমি কোয়ান্টামে যখন প্রথম আসি, এটা ছিল 2009 সাল, আমি তখন ক্লাস 9-এ পড়ি। তখন আমি কোয়ান্টামে সাদা কায়ন শুরু করি এবং মেডিটেশন শুরু করি। তো তখন দেখা যায় যে ওই বয়সে যে ভালো কাজে সময় বা দেওয়ার প্রবণতা, যে আমি মানুষের উদ্দেশ্যে কাজ করব, আমার দৃষ্টিভঙ্গিটা হবে অনেক বড় দৃষ্টিভঙ্গি হবে, যে আমি মানুষের কিভাবে সেবা করতে পারি, নট যে আমি কিভাবে মানুষের থেকে নিতে পারি। তো এই যে দেওয়ার যে দৃষ্টিভঙ্গিটা, মানুষের সেবা করার দৃষ্টিভঙ্গিটা, এবং এটা বলা যায় যে দুইটা ফোর্স কাজ করতে হয়। একটা হচ্ছে মোটিভেশনাল ফোর্স, যে আমি হ্যাঁ এটা লজিক জানি যে আমি কেন কাজ করতে যাচ্ছি, আর একটা হচ্ছে ভিতর থেকে আসার একটা ব্যাপার, যে আমি কাজটা করে একটা আত্মতুষ্টি পাবো, একটা শান্তি পাবো, এরকম ব্যাপারটা। তো এই ব্যাপারগুলো আসলে আমার মেডিটেশন থেকে এসেছে। যখন আমি মেডিটেশন করা শুরু করেছিলাম শুরুর দিকে, দেখা যেত যে তার আগে দেখা যেত আমি আহ, পড়াশোনায় খুব একটা বেশি মনোযোগ দিয়ে বসে থাকতে পারতাম না, যে অনেকক্ষণ যে পড়াশোনা করবো এরকম না, আমি কিছুক্ষণ পড়াশোনা করে অনেকক্ষণ ব্রেক নিতাম, আবার পড়াশোনা করতাম, মানে এরকম ভাবে চলতো। কিন্তু যখন মেডিটেশন করলাম, কিছুদিন চর্চা করলাম, এরপরে দেখলাম যে আমি নিজের মনের উপরে একটা প্রশান্ত ভাব চলে আসছে, যে না আমি অনেকক্ষণ ধরে বসে খুব সুচিন্তা করে বা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে কোনো একটা কাজ করতে পারি। এবং আস্তে আস্তে দেখলাম এটা হচ্ছে শুধুমাত্র পড়াশোনা না, এটা প্রত্যেকটা কাজের সাথে অন্তর্নিহিতভাবে জড়িয়ে যাচ্ছে। আমি যখন কারোর সাথে কথা বলছি, অথবা আমি কোনো নিউজ পড়ছি, অথবা কোনো একটা বই পড়ছি, অথবা হতে পারে আমি কোথাও ঘুরতে গেছি, এই সব জায়গায় যে আমি যে মনোনিবেশটা করতে পারি, এটা আমি বলবো এটার প্রধান কারণটাই হচ্ছে আমি মেডিটেশন চর্চা করতাম এবং মেডিটেশন চর্চা করি। তো মেডিটেশনটা হচ্ছে আসলে ব্রেনের, বলা যায় বা মনের এমন একটা স্টেট যেটাকে অনেক শান্ত রাখে। এবং এই শান্ত অবস্থায় আমি যেন আমার ব্রেনকে সবচেয়ে ভালো প্রয়োগ করতে পারি, সেটার একটা সুযোগ করে দেয়। এবং আমার মনে আছে যখন আমি শুরুর দিকে রিসার্চ করছিলাম, আমার প্রফেসর বলছিল যে অনেক কিছু এক্সপেরিমেন্ট ফেল হয়, দেখা যায় অনেক দিনের এক্সপেরিমেন্ট ফেল হচ্ছে। তখন দেখা যায় ওকে, কোনো সমস্যা নেই, আমি হচ্ছে নেক্সট স্টেপ কি সেটা নিয়ে চিন্তা করা শুরু করতাম। তো আমার প্রফেসর একদিন বলছিল যে পিয়াস, এই যে তোমার যে চিন্তা ভাবনা, যে আমি দেখতাম যে অন্যান্য স্টুডেন্টরা কোনো একটা ফেল করলে 1-2 সপ্তাহের জন্য তারা একটু ডাউন হয়ে যায়, তাদের কাজটার আগ্রহ হারিয়ে ফেলে, তারপরে আবার নতুন উদ্যমে পরবর্তীতে শুরু করতে হয়, এবং প্রফেসরের অনেক মোটিভেশন দিতে হয় নতুন সলিউশন ট্রাই করার জন্য। কিন্তু সে বলছিল যে আমার ক্ষেত্রে এটা প্রয়োজন হয়নি, কারণ আমি নিজেই নেক্সট সলিউশনের কথা চিন্তা করতাম এবং তার এটা অনেক ভালো লেগেছে। তখন আমি প্রফেসরকে বলেছিলাম যে আমি আসলে মেডিটেশন করি, তো এবং এই মেডিটেশন করার মাধ্যমে আমি সবসময় চিন্তা করতাম যে নেক্সট স্টেপ কি হবে, আমার এগিয়ে যেতে হবে। আমার বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু আমি কিভাবে এগিয়ে যেতে পারি, এই যে চিন্তা ভাবনার যে অবস্থা, বা এই যে মনের উপর যে একটা বলা যায় যে কর্তৃত্ব, এইটা আসছে হচ্ছে মেডিটেশনের মাধ্যমে। এবং আমি বলবো যে মেডিটেশন সবার জন্যই, বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন, আমি আমার স্টুডেন্টদেরকে অথবা আমার যারা ক্লোজ জুনিয়র আছেন সবাইকে আমি হচ্ছে মেডিটেশন করার সাজেশন দিয়ে থাকি। কারণ মেডিটেশন করলে ব্রেনটা খুব ভালোভাবে কাজ করে, এবং আমি আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা সবচেয়ে ভালোভাবে হয়। তো এই হচ্ছে আমার মেডিটেশন সম্পর্কে ধারণা। তো তার মানে আপনি তো আসলে আপনার পুরো স্টুডেন্ট লাইফ যেটা দেখলাম, মানে ক্যারিয়ারের, মানে স্টুডেন্ট ক্যারিয়ারের জায়গাটা দেখলাম যে খুবই স্কলারলি, মানে সবসময় আপনি খুব ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছেন, ভালো রেজাল্ট করেছেন। একটা জিনিস হয় যে মানুষ মানুষের একটা ধারণা হচ্ছে যে আহ, ভালো করতে হলে, ভালো রেজাল্ট করতে হলে মেধাবী হতে হবে যিনি, এবং অনেকেই হয়তো নিজেকে বলে যে আমি মেধাবী না, আমার আমার আমাকে দিয়ে হবে না। আসলে এখানে মানে মেধার ইম্প্যাক্ট কতটুকু, আর পরিশ্রম বা চেষ্টা বা লেগে থাকা, এটার ভূমিকা কতটুকু, আপনি আপনার স্টুডেন্ট লাইফের দিকে তাকিয়ে কি বলবেন? আচ্ছা, তো আসলে এটা সত্যি কথা বলতে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, এবং অনেকের এই ব্যাপারে দৃষ্টিভঙ্গি অথবা চিন্তা ভাবনা ডিফারেন্ট, তো এটা আমার সাথে একটু ডিফারেন্ট হতে পারে। কিন্তু আমি আমি যদি আমার লাইফের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, তাহলে আমি বলবো যে আহ, মেধার থেকে পরিশ্রমটা বেশি কাজে দিয়েছে আমার জীবন। যেমন দেখা যায় আমি যখন আমার ব্যাক লাইফ চিন্তা করি,
যখন আমি দেখেছি যে আমি আমার তো যদি আমি বলি যে আমার মেধা শুরু থেকে এখন পর্যন্ত সেম ছিল, কিন্তু আমার তো আসলে কখনো খুব ভালো রেজাল্ট হয়েছে, কখনো কম রেজাল্ট হয়েছে, কখনো খুব ভালো সুফল পেয়েছি, কখনো হয় নাই। তো এরকম সফলতা ব্যর্থতার মধ্যে দিয়ে সামনে আগাচ্ছে, কিন্তু আমি যখন চিন্তা করে দেখি যে কখন আমি সফল হতে পেরেছি, এটার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে আমি ওই সময়ে আমি অনেক বেশি পরিশ্রম করেছিলাম। ওই সময় ওই যে আমি যে কাজটাতে সফলতা অর্জন করতে চাই সেটা নিয়ে অনেক লেগেছিলাম, এবং এই লেগে থাকা এই পরিশ্রম করার যে প্রবণতা, এখান থেকে আমি ওই জিনিসটা এক সময় সফলতা অর্জন করেছি। কিন্তু যখন দেখা গেছে যে এরকমও হয়েছে যে খুবই সোজা একটা কাজ আমার মনে হচ্ছে না এটা তো আমার ক্ষেত্রে কোনো ব্যাপার না, আমি এটা পারবো, কিন্তু দেখা যায় এটা আর হয় না। এর কারণটাই হচ্ছে আমি আমি ওইটার জন্য সেরকম পরিশ্রম করি নাই, আমি ওইটার জন্য সেভাবে লেগে থাকি নাই এবং আমি হচ্ছে একটা ভুল দৃষ্টিভঙ্গি নিয়ে বসেছিলাম যে না এটা আমি হয়তোবা এটা খুবই সোজা, এটা আমি পেরে যাব। কিন্তু যখন দৃষ্টিভঙ্গিটা এরকম থাকে যে প্রবলেমটা যেরকমই হোক না কেন, যত কঠিন অথবা সোজা যেটাই হোক না কেন, আমি এটার জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হয়, যেভাবে কাজ করতে হয়, সেই কাজটা আমি করতে পারবো, সেটা সেটা সবচেয়ে বেশি এফেক্টিভ হয়। আর এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে সঠিক উপায়ে কাজ করা। যেমন প্রত্যেকটা কাজেরই একটা গ্রামার থাকে। তো শুধুমাত্র যে আমি পরিশ্রম করে গেলাম, এটাই কিন্তু আলটিমেটলি সফলতা বয়ে আনবে না। আমার পরিশ্রমটাও হতে হবে অনেক স্মার্টলি, যে আমাকে বুঝতে হবে যে কোন কাজটাতে কিভাবে পরিশ্রম করলে বা কিভাবে লেগে থাকলে এই কাজটাতে সফলতা দেখতে পারবো। যখন এটা আমরা বুঝতে পারি, যখন এটার গ্রামারটা বুঝে যায়, তখন দেখা যায় এই কাজগুলো বা পরিশ্রমগুলো আমাদের খুব এফেক্টিভ হয় এবং সফলতাও খুব ইজিলি আমাদের কাছে আসে। কিন্তু তখন দেখা যায় যে মাঝে মধ্যে এরকম হয় যে আমি ওই জিনিসটার এখনো গ্রামারটা বুঝতে পারিনি, বা ওইটা কিভাবে আসলে করে বা কিভাবে পরিশ্রম করলে এটা সম্ভব। তখন দেখা যায় মাঝে মধ্যে এরকম হয় যে ওই রকম পরিশ্রম করলেও সফলতা পাওয়া যায় না। তো আমি বলবো যে পরিশ্রমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং ঠিক উপায়ে এই শ্রমটা দেওয়াটা বা ঠিকভাবে ঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে শ্রমটা দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। আর এই মেধা, তারপরে পরিশ্রম, আরেকটা সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি যেটা ফিল করি আমার লাইফে, সেটা হচ্ছে বিশ্বাস। যে যখন দেখা যায় যে আমি মনে প্রাণে বিশ্বাস করতে পারি যে না এই জিনিসটা আমি পারবো, তখন দেখা যায় যে এই যে আমার, যদি বলি মেধা ব্রেন ঠিকভাবে কাজ করতে শুরু করে, আমার পরিশ্রম করার আগ্রহটা ভিতর থেকে চলে আসে। তখনই যখন আমি বিশ্বাস করতে পারি না এই কাজটা আমাকে দিয়ে হবে এবং এই কাজটা আমাকে করতে হবে। কিন্তু যখন দেখা যায় যে ওই বিশ্বাসটা থাকে না, বিশ্বাসটা নড়বড়ে হয়ে যায়, তখন দেখা যায় যে পরিশ্রম করার যে আগ্রহ ভিতর থেকে আসে সেটাও আসে না, অথবা আমার ব্রেনও খুব ভালো কাজ করে না। তো সবকিছুই আলটিমেটলি ডিপেন্ড করে যে আমি বিশ্বাস করতে পারছি কিনা যে আমি এই কাজটা করতে পারবো কিনা। তো আমার কাছে মনে হয় যে এটাই সবচেয়ে বড়। এবং যখন বিশ্বাসটা ভিতর থেকে আসে, তখন পরিশ্রম করার যে আগ্রহ, পরিশ্রম করার যে এফেক্টিভনেস, এটাও বেড়ে যায়, এবং একই সাথে মেধা মেধা যে কাজ করে, তখন মেধাটা খুব ভালো কাজ করে বা বুদ্ধি অনেক ভালো কাজ করে। আমি তো অবশ্য আপনার আপনার কথা শুনতে শুনতে আমার খুব ভালো লাগছিল যে আমি আমার নিজের জীবনের ফিলোসফিতেও এই বিষয়গুলো কি পাই। তবে আমার কাছে মনে হয়েছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে এই যে আপনি বললেন না যে পরিশ্রমটাকে ঠিক পথে করা, ঠিকভাবে করা, সঠিক পদ্ধতিতে করা, বা আসলে আমি কি নিয়ে পরিশ্রম করব, এই ডিসিশন যাওয়া বা এটার এই উদ্যোগ বা পদক্ষেপের মধ্যে যাওয়া, এবং হচ্ছে যে বিশ্বাস, এই দুটো ক্ষেত্রে আমি দেখেছি, আমি এবং আমার পরিচিতদের অনেকের জীবনে আমি দেখেছি যে আমরা যখন মেডিটেশন চর্চা করার আহ প্রবণতাটা শুরু হলো যখন আমাদের জীবনে, তখন এই জিনিসগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে গেল। মানে তখন জিনিসগুলো অনেকটা স্বতঃস্ফূর্ত হয়ে গেল যে আমি হয়তো পরিশ্রমটা আমি কিভাবে করব স্বতঃস্ফূর্ত ভাবে, আম স্টাম্বল আপন দ্যাট, মানে একটা মানে সুযোগ আমার জীবনে এসে গেল, একটা অফার আমার জীবনে এসে গেল, আমি বুঝলাম যে আছে এটা আমি করতে পারি। ঠিক একইভাবে বিশ্বাস, মানুষের তো আসলে উত্থান পতন থাকেই, সবসময় একই ধারায় সাফল্য হয়তো আসবে না, কিন্তু ওই সময়েও আবার এটাকে মানে ওই যে আপনি বললেন না যে সব এক্সপেরিমেন্ট তো হয়তো সফল হয় না, কিন্তু দেখা যায় যে অন্যরা যেখানে মানে কয়েকদিনের জন্য একেবারে লো চলে যাচ্ছে, আহ, কিন্তু আপনি তখনও মানে শটান থাকছেন। তা আমার মনে হয় যে দীর্ঘ সময় ধরে যারা আমরা মেডিটেশন প্র্যাকটিস করছি, আমরা হয়তো এক্সপিরিয়েন্সটা অনেক ভালো করেছি যে মানে পরিশ্রমটাকে ঠিকভাবে করার উপায়গুলো স্বতঃস্ফূর্তভাবে জীবনে আসা, এবং বিশ্বাসটাকে ধরে রাখার একটা মানে রেজিলিয়েন্স আর কি, অটোমেটিক্যালি যে একটা রেজিলিয়েন্স বা এন্ডিউরেন্স এটা আসা।
তো তন্ময়, আমরা আবার যদি একটু, আপনি যেহেতু মেশিন ল্যাঙ্গুয়েজ, এআই এগুলো নিয়ে কাজ করেন, আমরা আমাদের কিশোর বেলায় যখন আমরা সায়েন্স ফিকশন পড়তাম, সেখানে আমরা দেখতাম যে সায়েন্স ফিকশন বলছে যে হ্যাঁ মানে রোবটরা আসবে, একটা সময় রোবটরা সবকিছু কন্ট্রোল করছে, মানুষকে তাদের দাস বানিয়ে ফেলছে। সেই সময় জিনিসগুলো সাউন্ডেড লাইক ফিকশন, মানে কল্পকাহিনী শুনছি। বাট আমরা যদি আমাদের গত 10 বছর দেখি, 5 বছর দেখি, বা খুবই রিসেন্টলি আমরা যদি গত 2-3 বছরেও দেখি, যে এখন এআই হয়তো আমাদের এখন অনেকেরই মানে একেবারে দৈনন্দিন জীবনের অনুষঙ্গ হয়ে উঠছে। আমরা এআই দিয়ে লিখছি, এআই দিয়ে কাজ করছি, ডিসিশন নিচ্ছি, মানে অনেকেই অনেক ক্ষেত্রে ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করছে। আসলে মানে এআই এর ভবিষ্যৎটা কি? আপনি যেহেতু একটা পাশ্চাত্য গবেষণা জগতে আপনি বিচরণ করছেন, আপনি আপনি কি দেখেন বা আলোচনা কি শোনেন? আসলে এটা বলা যায় এখনকার যুগের সবচেয়ে বেশি কথা বলা হচ্ছে এটা নিয়ে, যে এআই কিভাবে আগাবে এবং এআই এর ভবিষ্যতে কিভাবে আমরা দেখতে পারি। তো এবং এইখানে প্রত্যেকটা রিসার্চার বা সায়েন্টিস্ট তাদের নিজেদের যে দিক থেকে এই জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করে। এবং দেখা যায় কিছু কমন বিষয় থাকে তাদের মধ্যে, যেমন একটা হচ্ছে যে যেভাবে এআই প্রোগ্রেস করছে, যে হ্যাঁ আসলেই সামনে ভবিষ্যতে রোবট থাকবে, রোবট আমাদের পাশে কাজ করবে এবং আমাদের দৈনন্দিন জীবনের সবকিছুতে আমাদের এআই আমাদের সাহায্য করবে। এআই এখন পর্যন্ত যে এআই এর ক্যাপাবিলিটি বলা যায় বা এআই এর যে ক্ষমতা, সেটা হচ্ছে যে বলা যায় যে একটু মানুষকে কিভাবে হেল্প করতে পারে, কিভাবে অ্যাসিস্ট করতে পারে। ফর এক্সাম্পল, যে সেলফ ড্রাইভিং কারের কথা যদি চিন্তা করি, সেখানে মানুষের কন্ট্রোল আছে কিন্তু এআই হচ্ছে আমাকে সাহায্য করছে। যদি কথার কথা যে কেউ ড্রাইভিং করতে করতে তার ঘুম চলে আসছে, তখন এআই তাকে যেন সঠিকভাবে কোনো অ্যাক্সিডেন্ট ছাড়াই নিয়ে যেতে পারে এই জিনিসটাতে হেল্প করছে। অথবা সে যেন তার লেন মেনটেন করে চালায়, ভুল কোনো যদি ডাইরেকশনে না যায় এই ব্যাপারে তাকে নোটিফিকেশন দিচ্ছে। তো এইগুলো ক্ষেত্রে এআই মানুষের জীবনকে বলা যায় যে প্রত্যেকটা পয়েন্টেই হেল্প করে যাচ্ছে এবং উন্নত করে যাচ্ছে। এবং উন্নত করার দিক থেকে আমি যদি বলি যে মানুষের জীবনটা আরো ইজি হয়ে যাচ্ছে। যে ঠিক আছে, আমার সব কাজের জন্য এআই আমার সব কাজ করে দিবে, এই যে লেখালেখি থেকে শুরু করে এভরিথিং আমাদেরকে এআই হেল্প করে। যদি ফিউচারের কথা চিন্তা করি, যে আরো যদি 10 বছর, 15 বছর, 20 বছর সামনে যায়, তখন এআইটা আসলে অটোনোমাস হবে কিনা, এটা একটা বড় কোশ্চেন। যে এআইটা ওই যে আমরা টার্মিনেটর মুভিতে যেরকম দেখতাম যে রোবটের প্রাণ থাকবে, মানুষের মতো চিন্তা করতে পারবে বা মানুষের থেকে অধিকতর ইন্টেলিজেন্ট হবে, এই জিনিসটা হবে কিনা। তো এখন পর্যন্ত এই জিনিসটা হবে কিনা এটা কেউই বলতে পারে না। এটা মানে হতেও পারে, আবার এরকমও হতে পারে যে না, একটা পরে যে যেমন এখনো দেখা যাচ্ছে যে এআই অনেক কিছুতে হ্যালুসিনেট করে। যে আমরা যদি মনে করি যে এখনকার চ্যাট জিপিটি অথবা যে এরকম যে পাওয়ারফুল মডেলগুলো আছে, এইগুলো সব ক্ষেত্রে সব ঠিক মতো বলতে পারে, আসলে কিন্তু তা না। সে মডেলগুলো অনেক ভুল বলতে পারে এবং মডেলগুলোর সাথে যদি আমি কিছুক্ষণ কমিউনিকেট করি, সেটাকে আমি যে কোনো ভুল ধারণা তার মধ্যে পুশ করে দিতে পারি। এবং এমন ভুল ধারণা পুশ করে দিতে পারি যে দেখা যাবে যে সে 2+2 যে 4 হয় এটা না বলে 2+2 = 5 বলা শুরু করছে। তো এই যে এআই কে বলা যায় যে যদি এআই কে এইভাবে ইনফ্লুয়েন্স করে চেঞ্জ করার যে ব্যাপারটা, এটা কিন্তু এখন পর্যন্ত আছে যে আমি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি। তাহলে যদি এরকম করে চেঞ্জ করে দিতে পারি, তাহলে এটা কতটা রিলায়েবল হবে বা কতটা এটা নিজের প্রতি সচেতন থাকতে পারবে। এই সচেতন বা চেতনা বোধটা এটা এআই এর মধ্যে নাই। ভবিষ্যতে আসবে কিনা এই ব্যাপারে কেউই জানে না এখনো। যদি আসে তখন জিনিসটা একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো আভাস নাই যে তার মধ্যে নিজস্ব কোনো চেতনা আছে কিনা। তো যতদিন না সে নিজের প্রতি সেলফ কনসাস হবে না, ততদিন পর্যন্ত এআই কে আমরা আমাদের কাজে অথবা আমাদের আহ, সভ্যতা এগিয়ে নেওয়া যেতে আমরা হচ্ছে কাজে লাগাতে পারবো। কিন্তু এআই যে মানুষকে কখনো কন্ট্রোল করবে অথবা মানুষের থেকে বেশি বুদ্ধিশালী হয়ে যাবে, এই জিনিসটা আসলে এখন পর্যন্ত সেরকম হ্যাঁ, কোনো প্রমাণ পাওয়া যায় নাই। না, এটা এটা ঠিক আছে। আহ, আম, আ- এটা এটা তো একটা ভবিষ্যতের যে আশঙ্কার একটা সলাস। এবং সেই সঙ্গে আসলে যারা এআই কে আমরা ব্যবহার করছি, হ্যাঁ ঠিক আছে, আমাদের কাজকে সহজ করার জন্য, আরো ফ্যাসিলিটেটেড করার জন্য আমরা করছি। আমার মনে হয় যে ব্যবহারকারীদের দৃষ্টিভঙ্গিটাও মানে ঠিক থাকা দরকার। মানে এআই ব্যবহারের জন্যও আমি মনে করি যে একটা যোগ্যতা বা অভিজ্ঞতার প্রয়োজন আছে, এবং একটা মাইন্ডসেটের প্রয়োজন আছে যে আমি কি আসলে ব্লান্টলি মানে রিলাই করব কিনা, আমি কি ইনফরমেশন গুলোকে আমি ক্রস চেক করে নেব কিনা, বা আসলে আমি আমার কোন কাজটার জন্য এআই কে কাজে লাগাবো এবং কোনটার জন্য লাগাবো না, প্রয়োজন নেই।
এই ডিসিশন গুলো বোধহয় একটা ম্যাচুরিটি ব্যাপার। এটা মানে ব্যবহারকারীদের দিক থেকে এটা বোধহয় প্রয়োজন। এবং আমি জানি না মানে এটার কোনো কোড অফ কন্ডাক্ট আছে কিনা, সামনের সময় হয়তো এটা নিয়েও ভাবতে হতে পারে। তো তন্ময়, আমরা জানি যে আপনার মা কৃষ্ণা রানী মণ্ডল, তিনি খুবই নিবেদিত প্রাণ একজন আর্ডেন্টিয়ার। এবং আপনি বলছেন যে আপনার মানে ছোট বয়স মানে কিশোর বয়স থেকে আপনি মেডিটেশনে আসছেন। আপনার মা তো আপনার মায়ের মাধ্যমেই তো বোধহয় আপনার আসা, মানে হ্যাঁ, মায়ের হাত ধরে আসা। তো এমনিতে মানে কোয়ান্টাম বলয়ে একটা কারো কারো একটা ব্যাপার আছে যে যে মা বাবারা কোয়ান্টামে অনেক বেশি ডেডিকেটেড হন, সক্রিয় হন, এবং সক্রিয় হওয়া মানে তো সময় দেয়া, সেই মা বাবাদের সন্তানদের কারো কারো একটা মানে এলিগেশন আছে যে তারা কোয়ান্টামে বেশি সময় দেন, সন্তানকে সময় কম দেন, বা এটার কারণে অনেকে হয়তো মানে কোয়ান্টামের ব্যাপারে খানিকটা রিপালসিভও। আবার আপনার ক্ষেত্রে তো সেটা হয়নি, আমরা দেখছি যে আপনি নিজেও আসলে আপনার মায়ের পদাঙ্কই অনুসরণ করেছেন। তো এই যে বিষয়টাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করেন? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আসলে। সত্যি কথা বলতে আমি যখন প্রথম আসি আমার মায়ের হাত ধরে আসি এবং প্রথম যখন কোয়ান্টামের সাথে পরিচিত হই, প্রথম দিকে আমাদেরও এরকম একটা পরিবারের মধ্যে ধারণা ছিল যে এখানে যদি যাই কেমন হবে। তো আসার পরে আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়েছে এবং এখন তো বলা যায় কোয়ান্টামের সাথে খুব ভালোভাবে আমরা কানেক্টেড, সবসময় থাকি। এবং তা আমাদের পুরো পরিবারের মধ্যে আমার মা সবচেয়ে বেশি ডেডিকেটেড কোয়ান্টামের জন্য। এই যে কোয়ান্টামে সময় দেওয়ার ফলে যে আমরা সময় পাচ্ছি কিনা, আমরা যথেষ্ট পরিমাণ মানে সুযোগ পাচ্ছি কিনা, এইটার ব্যাপারে আমি সবসময় অনেক ভাগ্যবান ছিলাম। সত্যি কথা বলতে যে এরকম কখনোই ফিল হয় নাই আমার যে হচ্ছে মা পরিবারের সময় কম দিচ্ছে অথবা কোয়ান্টামে বেশি সময় দিচ্ছে এটার জন্য আমাদের কোনো কিছুর অভাব হয়ে যাচ্ছে, এরকম কখনোই ফিল হয়নি। এটার বড় একটা কারণ হচ্ছে যে বলা যায় যে ওই যে সুপারম্যানের মতো আমার মা হচ্ছে সুপার মাদারের মতো। সে হচ্ছে ভোর 5টার আগেই ঘুম থেকে উঠে পরিবারের সবার জন্য রান্না টান্না করে তারপরে ফুল টাইম জব, মা স্কুলের এখনো টিচার, সেটা কমপ্লিট করে তারপরে দেখা যায় যে কোয়ান্টামে বাকি সময়টুকু দেয়, এরপরে পরিবারে এসেও সময় দেয়। এবং কোয়ান্টামে যখন সময় দেয় আমার মা, এর সাথে দেখা যায় যে আমাদের পরিবারের সবাইকে অংশগ্রহণ মানে করানোর একটা মানে সুযোগ দিয়ে দেয় যে আমরা সপরিবার মিলে আমরা হচ্ছে কোয়ান্টামের প্রোগ্রামে একসাথে যাচ্ছি। তারপরে কোনো একটা সেবামূলক কাজের সাথে যদি যোগ হওয়া যায় কোয়ান্টামে, সেটা সবাই মিলে একসাথে করছি। এই যে পরিবার মিলে একসাথে করার যে প্রবণতা বা একসাথে করার যে সুযোগ, এটাতে এটাতে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। দেখা যায় যে আমি আমার পরিবারের, শুধু আমার পরিবারের মধ্যে না, আমার একটা বড় একটা পরিবার হয়ে গেছে। এটা হচ্ছে কোয়ান্টাম পরিবার। এখানে আমি আরো অনেক ভাই বোন পেয়েছি, আরো অনেক শ্রদ্ধেয় মানুষজন পেয়েছি এখানে। তো এইটা সুযোগটা করার ফলে আমার যে সৎ সঙ্গে থাকার মাধ্যমে যে ভালো কাজের সুযোগ হয়েছে, এটার পিছনে একজন যদি কাজ করে সেটা হচ্ছে আমার মা। তো এই মায়ের এই সুযোগটা করে দেওয়ার জন্য আজকে আমরা অনেক কৃতজ্ঞতার সাথে। এবং এরকম কোনো তো অভিযোগ নাই, এবং সবসময় মনে হয় যে এই কোয়ান্টামের পরিচয় যদি আমার মায়ের মাধ্যমে না হতো, হয়তো বা আরো অনেক পরে হতো, হয়তো বা কখনো হতো না। যদি এরকম হয়ে থাকে তাহলে তখন আমরা অনেক বেশি বলবো যে দুর্ভাগ্যবান হতাম আর কি। কিন্তু মায়ের মাধ্যমে যে এত তাড়াতাড়ি এটার সংস্পর্শে আসার সুযোগ পেয়েছি এবং নিজের জীবনে যে আরো সৎ কাজ করার যে সুযোগ পেয়েছি, এটার জন্য আমি আমার মাকে অনেক বেশি ধন্যবাদ দিই এবং কোয়ান্টামকে অনেক বেশি ধন্যবাদ দিই। ধন্যবাদ। তো আমরা আমাদের একেবারে শেষ দিকে চলে এসেছি। এই একেবারে শেষ প্রান্তে এসে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হলো যে আমরা তো জানি যে একজন মানুষ যখন সফল হন বা প্রাচুর্যবান হন, নিশ্চয়ই তার জীবনে কোনো না কোনো সাকসেস সিক্রেট থাকে, যে কোনো একটা সাফল্য সূত্র যেটাকে অবলম্বন করে তিনি আজকে এই পর্যায়ে পৌঁছেছেন। তো এবং আমরা জানি যে কারো হয়তো বই পড়ার অভ্যাস থাকে, কারো হয়তো আত্মনিমগ্ন হওয়ার অভ্যাস থাকে, মেডিটেশন করার অভ্যাস থাকে, বা কারো অন্য যে কোনো একটা সুআচার বা অভ্যাস। কোয়ান্টামেও আমি দেখেছি আমার অভিজ্ঞতায় যে অনেকেই এসছেন হয়তো এর আগের অতটা তিনি সফল ছিলেন না, বা তার এমন কোনো পার্সোনালিটির কোনো খামতি ছিল যেটা তিনি কোয়ান্টামে এসে পূরণ করেছেন। নিয়মিত মেডিটেশন চর্চা এবং সংঘবদ্ধ যে চর্চা, সেটার মধ্য দিয়ে অনুশীলন, সেগুলোর মধ্য দিয়ে কিন্তু যখন হয়তো তার জীবনে সাফল্য আসতে শুরু করেছে, তখন হয়তো এই চর্চার ব্যাপারে তার কিছুটা আলস্য বা নিষ্ক্রিয়তা বা অনীহা হয়তো আহ, পরিলক্ষিত হয়েছে। এবং আহ, আহ, এরপরে আসলে তিনি আস্তে আস্তে ক্ষয়ে গেছেন বা হারিয়েও গেছেন।
এই বিষয়টা কিন্তু এটা এটা হ্যাপেন্স, এটা এটা অনেকের ক্ষেত্রেই হয়েছে। অনেকেই আবার আসলে মানে চর্চাটাকে ধরে রেখেছেন এবং তার সাফল্যটাকে উত্তরোত্তর তিনি বাড়িয়ে নিতে পারছেন, কিন্তু অনেকে আবার ঝরেও গেছেন। এই যে পার্থক্যটা, এটাই কি আসলে সাধারণ মানুষ আর সফল মানুষের পার্থক্য, বা আসলে এটা কেন হয়, বা এটা ব্যাপারে আপনি মানে আপনার জায়গা থেকে কি বলবেন, মানে পরামর্শ, বা যদি মানে আপনি যদি ইন্সপায়ার করতে চান তাহলে কি বলবেন? হ্যাঁ, সত্যি কথা বলতে এটা খুব বলবো যে বাস্তব একটা সমস্যা, যেটা সমস্যা আমিও সম্মুখীন হয়েছি আমার জীবনে। এবং মাঝে মধ্যে এটা হই, দেখা যায় যে কোনো একটা যদি কোয়ান্টামের ক্ষেত্রে বলি, যে মেডিটেশন এটা শুরুর দিকে অনেক বেশি হতো, যে আমি কিছুদিন কিছু মাস অনেক ভালো মেডিটেশন করতাম, তারপর দেখা যেত যে আমি অনেক শিথিল হয়ে গেছে, আমি অনেক ভালোভাবে মানে কি বলবো যে আমি অনেক শান্ত একটা অবস্থার মধ্যে আছি এবং আমার সাকসেস অনেক বেশি হচ্ছে। এবং সাকসেস যখন বেশি আসে তখন মানুষের ব্যস্ততা আসলেই বেড়ে যায়, অনেক কিছুতে দেখা যায় যে আরো সামনে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটা থেকেও যদি হতে পারে। এর ফলে দেখা যায় যে আমি আমার বিভিন্ন জায়গা থেকে সময় কমাতে কমাতে মাঝে মধ্যে মেডিটেশনটাকে বাদ দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে কিছুদিন এরকম হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এই সপ্তাহে যদি আমি কোয়ান্টামে না যাই, এই সপ্তাহে যদি আমি কাজ করি, আমার কাজটা এগিয়ে যাবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আসলে ব্যাপারটা এরকম না। যেমন আমি আমার মনে আছে আমি যখন হচ্ছে ইন্টারমিডিয়েট পড়তাম, তখন ইয়ার চেঞ্জ পরীক্ষার আগে আগের দিনেও হচ্ছে আমি কোয়ান্টামের সাদাকায়ন অথবা যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে যে পরের দিন পরীক্ষা দিয়েছি। এবং আমি যখন ওইখানে গিয়েছিলাম, আমার মনে আছে আমার আমার খোঁজ খবর যারা রাখতো এবং খুব ক্লোজ মানুষজন ছিল, বলতো তারা বলেছিল তুমি কালকে পরীক্ষা দিয়ে নেও, আজকে আসছো, এটা অনেক বড় একটা ব্যাপার। এবং আমি দেখেছি যে এটার ফলে যেটা হয়েছে, আমি পরের দিন যখন পরীক্ষায় বসেছি তখন আমার মনটা ছিল অনেক শান্ত। আমি খুব ভালোভাবে আমার পরীক্ষার মানে যেটা পারি সেটা আমি লিখে আসতে পেরেছি, এবং সে পরীক্ষার পরবর্তীতে আমি খুব ভালো ফলাফল করেছি। এই যে মনকে শান্ত রাখার যে একটা ব্যাপার, এটা শুধুমাত্র এসেছে আমি কারণ এর আগের দিন আমি কোয়ান্টামের একটা খুব ভালো একটা বলয়ের মধ্যে গিয়েছিলাম, আমি কিছু ভালো মানুষের সাথে কিছুক্ষণ কথা বলতে পেরেছি, ভাব বিনিময় করে আসতে পেরেছি, এই জন্যই আমাকে ভিতরটা শান্ত রাখতে সাহায্য করেছে। তো আমার মনে হয় যে হ্যাঁ, এবং এবং এই জিনিসটা যখন আমার মধ্যে হয় যে আমি মাঝে মধ্যে সেখান থেকে একটু সরে আসি, আবার মানে সচেতন ভাবে সেটার সে জায়গায় ব্যাক করার যে প্রচেষ্টা সেটা আমার মধ্যে সবসময় ছিল আর কি। যে আমি যদি কখনো আমার মেডিটেশন বাদ যায়, না ঠিক আছে এই দিন বাদ গেছে, না পরের দিন থেকে শুরু করতে হবে, নট লাইক যে আমি হচ্ছে না 1 তারিখ হতে হবে, খুব সুন্দর একটা টাইম হতে হবে, সেদিন থেকে আবার শুরু করব নতুন জীবন। আসলে ব্যাপারটা এরকম না। যখন আমার মনে হচ্ছে না আমি এখন একটু কোনো একটা কাজে, মেডিটেশনে বা কোনো সাদাকে যদি গ্যাপ পড়ে যায়, নেক্সট যে আমার করার সুযোগটা সেই সেই দিনই আমি এটা করা শুরু করি। তো এই যে আহ, বলা যায় যে ডিটাচমেন্ট অ্যাটাচমেন্ট, এই যে প্রক্রিয়াটা, এই রিঅ্যাটাচমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে আমি যেখানেই থাকি না কেন, আমি যদি আবার রিঅ্যাটাচ হতে পারি বা রিঅ্যাটাচমেন্টের মানে আবার যদি সেটার মধ্যে ঢুকতে পারি, তাহলে আমার 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 জীবনটাই আসলে উন্নত হবে বা সফল হবে। এবং আমার মনে হয় যে মেডিটেশনটা মানুষের স্কিল গুলো অথবা হচ্ছে বলা যায় দৃষ্টিভঙ্গি গুলো বদলানোর মাধ্যমে তো মানুষকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমার যে চিন্তা ভাবনা ছিল সেটা আমি পেয়ে গেছি, এটার পরবর্তীতে আমার আর কিছু চাওয়ার ছিল না। তো অনেক সময় দেখা যায় স্বপ্নটাকে আমরা বড় করতে পারি না। যদি স্বপ্নটা আমাদের হয় যে একটা ডেস্টিনেশন, একটা স্পেসিফিক ডেস্টিনেশন, তখন দেখা যায় ওইটার পরবর্তীতে যে এটার পরেও যে আরো এগিয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে, এই জিনিসগুলো আমরা চিন্তা করি না। আমাদের মনে হয় না আমি তো যেখানে ছিলাম সেখান থেকে তো এখন অনেক ভালো আছে, তাহলে আমার আর কি দরকার। কিন্তু আমাদের উচিত যে আমরা যেখানে আছি সেখান থেকে প্রতিনিয়ত আমাদের জীবনটাকে, এবং শুধুমাত্র আমাদের জীবন না, আমাদের আশেপাশের যদি সেবামূলক কাজের মাধ্যমে অন্যদেরও জীবনটাকে সাহায্য করার যে সুযোগটা থাকে, এই ভাবে যদি এগিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের মেডিটেশনের দরকার আছে, অবশ্যই আমাদের সে প্রচেষ্টার সাথে লেগে থাকার দরকার আছে। কোথাও থেমে যাওয়া আসলে আমার নিজের ক্ষেত্রে আমার মনে হয় যে কোথাও থেমে যাওয়াটা আসলে অনেক বেশি কি বলবো ভয়াবহ একটা ব্যাপার। এর থেকে যদি আমি আস্তে আস্তে করে হেঁটেও যেতে পারি সামনের দিকে, এটা অনেক বেশি ভালো। এবং খুবই স্বাভাবিকভাবে যে আমরা জিনিসটাকে ধরে রাখতে পারবো না এবং ধরে রাখতে পারি না, এটাই খুবই নর্মাল। কিন্তু এটাকে যে আবার পুনরায় এটাকে মানে পুনরায় যে এটাকে আবার চর্চা করার ব্যাপারটা, এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে আমি বারবার চেষ্টার মাধ্যমে আমি সেই জিনিসটার সাথে লেগে থাকবো যতক্ষণ না আমি সেটাকে অর্জন করতে পারছি। এবং এই অর্জনটা অনেকটা আমার ক্ষেত্রে অনেকটা জার্নির মতো, যে এটাই হচ্ছে জার্নি। কোনো
সাকসেসের কোনো ডেস্টিনেশন না, যেন লাইফটা অনেক মিনিংফুল হয় রাদার দেন বিং সাকসেসফুল। তো এই মিনিংফুল হওয়ার জন্য আমার মনে হয় যে এই মেডিটেশন অথবা এই যে কোয়ান্টামের সাথে কানেক্টেড থাকা এগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি যে সবাই মানে মোটামুটি আমার সাথে সবাই একমত হবে যে কোয়ান্টামের মাধ্যমে আসলে যে আমরা নিজেদের লাইফের যে মিনিংটা এটা এটা খুঁজে পাওয়ার একটা যে সুযোগ সেটা আমরা পাই। চমৎকার বলেছেন। তো শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনার পিএইচডি আমরা জানি যে 2025-এই সম্ভবত গ্রীষ্মে শেষ হবে। তো এরপর কি প্ল্যান? দেশে ফিরবেন? এরপরে আমার ইচ্ছা আছে যে এইখানে পিএইচডি শেষ করার পরবর্তীতেও আমার একটা পোস্টডক করার ইচ্ছা আছে, যে গবেষণাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া। এবং এরপরে আমার প্রথম ইচ্ছা হচ্ছে আমি যে টিচিং ক্যারিয়ারে প্রবেশ করা। তো এই টিচিং ক্যারিয়ারে প্রবেশ করার জন্য ডেফিনেটলি আমার ইচ্ছা আছে যে আমি বাংলাদেশে ব্যাক করে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে আমি জয়েন করতে পারবো। অথবা কোনো একটা ভালো গবেষণা ক্ষেত্রে আমি যেন নিজের যে স্কিলটা অর্জন করেছি সেটা যেন ব্যবহার করে আমার দেশকে সেবা করতে পারি, এটাই হচ্ছে আমার মেইন প্রায়োরিটি বলা যায়। আর তারপরে যদি অন্যান্য দেশে অথবা এই দেশে যদি আরো বেশি কাজের সুযোগ আসে, অবশ্যই আমি সেই সুযোগটাকে আহ সেই যে সুযোগটা নিব এবং নিজের স্কিলটাকে আরো বাড়ানোর চেষ্টা করব। কিন্তু আমি যে কাজই করব না কেন, আমার হচ্ছে প্রথম প্রায়োরিটি থাকবে যে আমার দেশকে সেই কাজের মাধ্যমে কিভাবে সেবা করা যেতে পারে। তো এটাই আমার বলা যায় যে মেইন মানে আমার যে রিসার্চ অথবা আমার যে কাজের মোটিভেশন সেটা হচ্ছে যে দেশের এবং মানুষের কল্যাণ কিভাবে, কল্যাণে আমার জ্ঞানটা এবং আমার স্কিলটাকে ব্যবহার করা যায়। আর নিশ্চয়ই আপনার যে এই স্বপ্ন বা মন ছবি, এটার সঙ্গে আমাদের প্রার্থনা, আমাদের আশ মানে আশিসও থাকছে, শুভেচ্ছা। মানে আপনার শুভানুধ্যায়ী হিসেবে আমরাও আপনার পাশে আছি পুরো কোয়ান্টাম পরিবারকে নিয়ে। তো দর্শক, আমরা আজকে তন্ময় সরকার পিয়াসের কথা শুনলাম। আমার মনে হয় যে এটা আমাদের তরুণদের জন্য একটা খুবই ইন্সপায়ারিং পডকাস্ট হতে পারে, যেখানে আমরা বেশ কিছু বিষয় সম্পর্কে আমরা জানলাম। এবং এরপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে, আপনারা কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো বা আপনাদের কোয়েরিগুলোর উত্তর দিতে। তো সে পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়মিত কোয়ান্টাম মেথড অফিসিয়াল চ্যানেলটির যে কন্টেন্ট গুলো, প্রো লাইফ কন্টেন্ট যেগুলো আছে, সেগুলোকে দেখতে থাকুন এবং লাইক এবং শেয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।